আমাদের টার্গেট 9টায় বেরোনো, 9টায় বেরিয়েছি। 8:58, ঠিক আছে। ট্রেনের টাইম একটু সময় হতে চললো সকাল 9টা। ভাবছেন কি হবে অ্যানিভার্সারি গিফটটা? এটা উপর থেকে কেটে কেটে যখন নিচে নামে বেশ। তখন ওই দেওয়ালে ওই জায়গাটা বেরোয়। আচ্ছা। এবার এগুলো হচ্ছে বিশেষ এক ধরনের মশলা, হ্যাঁ যেটাকে বলা হয় স্টেকো। হ্যাঁ। সেই মশলা দিয়ে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা। এবার বিভিন্ন মূর্তি রয়েছে। সেই মশলার মধ্যে কি থাকতো? এই কলিচুন ছিল, হ্যাঁ ইটের গুঁড়ো ছিল, বেশ। বালি ছিল, বেশ। তারপরে হচ্ছে ডাবের জল, খয়ের হ্যাঁ। এবং চিটে গুড়, আচ্ছা। এছাড়া গাছের কিছু আঠা। আচ্ছা। এগুলোর সংমিশ্রণে এক বিশেষ ধরনের মশলা তৈরি করা হয়েছিল, হ্যাঁ। যে মশলাগুলো দিয়ে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা। আপনি কি এখানকার এখানকার স্টাফ আপনার? আমি আমার বাড়ি এইখানটায়, হ্যাঁ। আমি এইখানে দেখাশোনার দায়িত্বে আছি। আপনার নাম কি? কন্ট্রাক্টে আছি সঞ্জয় দাস। সঞ্জয় দাস। হ্যাঁ, প্রথম থেকেই আছি আমরা। প্রায় বলতে গেলে আমি 2003 সালে শুরু হয়েছিল খনন কার্য। বেশ। 2020 সাল পর্যন্ত আমি ফ্রি সার্ভিস দিয়েছি এখানটায়। সারাদিন পড়ে থাকতাম, লক্ষ্য রাখতাম। আচ্ছা। কোনো সরকারিভাবে ছিল না। তারপরে পরবর্তীকালে আমাদের বিডিও সাহেব ছিলেন জ্যোতি ঘোষ বলে একজন, হুম 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 ওই স্যার খুব ভালো। হুম উনি আমাদেরকে আমাদের এই করুণ অবস্থা দেখে তিনি সরকারের কাছে আবেদন করে কন্ট্রাক্টে একটা রেখেছেন আর কি। আচ্ছা, তাহলে এই জায়গাটা অন্য একজন লোকের ছিল নিশ্চয়ই। এই জায়গাটা ছিল মোগলমারি গ্রাম, মানে গ্রামের মোগলমারি তরুণ সেবা সংঘ পাঠাগার ক্লাবের ছিল। না না, এই মোগলমারি নামটা তো তখন হয়নি, তখন হয়েছে কি মোগলমারি গ্রামটার নাম ছিল। অনেকদিন আগে নাম হিসেবে ব্যবহার করা হতো তখনকার দিনে। এটা হচ্ছে এদিকে একটা, মানে এটা অ্যাকচুয়ালি বৌদ্ধ মহাবিহার ছিল। আচ্ছা। এটা একদিকের মহাবিহার ছিল, পরে আরো এদিকে আর একটা হয়েছে। তার মানে কি আমি বলতে চাইছি যে যারা ভিক্ষু ছিল, মানে বৌদ্ধ ভিক্ষু হ্যাঁ। বলে, তারা কি এখানে লাইন দিয়ে দুধারে বসে ওরা না জপ তপ না না ওসব না, করতো? এটা হচ্ছে বৌদ্ধ যে মহাবিহারটা ছিল, হ্যাঁ। তার যে আউটার ওয়ালটা ছিল, সেই আউটার ওয়ালে এই ডেকোরেশন পার্টটা আছে। আচ্ছা। পুরো বিহারের চারিপাশে আছে। আচ্ছা। ওই দিকে একটা কিছুটা আছে দেওয়ালের গায়ে, আর না হলে পাওয়া যায়নি। এখানে পাওয়া গেছে এবং ওই দিকেও পাওয়া গেছে, আরো তুললে আরো পায়। আরও খুব পাওয়া যাবে। এবং যেটা হচ্ছে আপনার নিচে একটা গ্রাউন্ড লেভেল আছে, এটা হচ্ছে আপনার আই লেভেল, মানে টপে আই লেভেলে এই মূর্তিগুলো দেখা যাচ্ছে। আপনার নিচে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম আছে। তো খনন কার্য বন্ধ কেন? বন্ধ 2016 সালের পর আর হয়নি। তলায় যাওয়ার আর কোনো রাস্তা নেই এখনো পর্যন্ত, যা আছে এইটুকুর মধ্যে। এটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকের অন্তর্গত মনোহরপুর 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোগলমারি একটা ছোট গ্রাম। এই পুরো মোগলমারি গ্রামটাই একটা উঁচু ঢিপির ওপর অবস্থিত। তার মধ্যে এই গ্রামের দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট ঢিপি ছিল। এই ঢিপির নাম ছিল সখীসোনার ঢিপি। সখীসোনার ঢিপি নাম শুনে ডক্টর অশোক দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি এসেছিলেন 1995 সালে সুবর্ণরেখা নদীতে গবেষণা কাজে এসেছিলেন। সেই সূত্রে এই মোগলমারির নাম শুনে তিনি এই গ্রামে আসেন। তিনি গ্রামে এসে পুরো গ্রাম ঘুরে এবং এই সখীসোনার ঢিপি দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে মাটির তলায় একটা প্রাচীন সভ্যতার নিদর্শন চাপা হয়ে আছে, যেটার ইতিহাস কোথাও এতটা উল্লেখ নেই। তো সেই কারণে ডক্টর অশোক দত্ত মনে করলেন যে এখানে গুরুত্বপূর্ণ ইতিহাস পাওয়া যাবে খনন কার্য করলে।
ডক্টর অশোক দত্ত সরকারিভাবে তিনি সরকারের কাছে আবেদন করার পর তিনি অনুমতি পেয়ে এখানে এসে এই উঁচু জায়গাটা আগে ঠিক করেন যে এখানে খনন কার্য করবেন বলে। তখন তিনি আমাদের এই ক্লাবের যে সদস্য ছিলেন মোগলমারি তরুণ সেবা সংঘ পাঠাগারের গৌরীশঙ্কর মিশ্র, তখন এই পারমিশন দিলে যে এখানে আপনি খনন কার্য করুন। তিনি 2003 সাল থেকে 2013 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে এসে এখানে ট্রেনিং দিলেন এবং খনন কার্য করলেন। তাতে এই উঁচু ঢিপির ভেতর থেকে একটা প্রাচীন একটা স্ট্রাকচার বেরোলো, ইটের একটা ঘর। এই ঘরটা পুরোটাই সমীক্ষা করে দেখা গেল যে ইটের এই ঘরের আকৃতি আলাদা এবং এর ভেতর থেকে যেসব পতন সামগ্রী পাওয়া গেল সেগুলো দেখা গেল যে অনেকটাই পুরনো দিনের। এবং তখন দেখা গেল যে এখানে যে মূর্তিগুলো পাওয়া গেছে সেই মূর্তিগুলো প্রায় বৌদ্ধ মূর্তি। এখানে এই যে দেওয়ালে দেখানো হয়েছে যে কিছু মূর্তি, এই যে বুদ্ধের যে বিভিন্ন অনুগামী যারা ছিলেন তাদের এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়া শিল পাওয়া গেছে, সেই শিলেও কিছু বুদ্ধের বাণী এবং অন্যান্য বুদ্ধকে কেন্দ্র করে লেখা রয়েছে। এবং এই পরিকাঠামোটা যে পাওয়া গেছে ইটের, এই কাঠামোটা বিহার যেমন হয় সেই বিহারেরই গঠন এখানে পাওয়া গেছে। সেইখান থেকে প্রমাণ করা হয় যে এটা বৌদ্ধ মহাবিহার ছিল। এবং কিছু শিল পাওয়া গেছে, সেই শিলে লেখা আছে যে শ্রীবন্দক মহাবিহারে আর্যবুক্ষ সংঘ। এই মহাবিহার নাম থেকেই এখানে বলা হয়েছে যে এটা মহাবিহার ছিল। এবং এখানে মাটি কাটার পর টোটাল দেখা গেল 7খানা স্তর পাওয়া গেছে। সেই স্তরের মধ্যে দেখা যাচ্ছে 4খানা স্তরে স্ট্রাকচার রয়েছে। তার মধ্যে আমরা উপরে 2খানা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, নিচে আরও 2খানা স্ট্রাকচার চাপা হয়ে আছে। এবং পরবর্তীকালে রাজ্য সরকার এটাকে ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান হিসেবে ঘোষণা করেন। ঘোষণা করার পর রাজ্য সরকার 2বার খনন কার্য করেছেন। খনন কার্যের ফলে এখান থেকে স্বর্ণ মুদ্রা বেরিয়ে আসে, যেটা ভারতবর্ষের অন্য কোথাও পাওয়া যায়নি, একমাত্র এইখানে পাওয়া গেছে। সেটা হচ্ছে রাজা সমাচার দেবের স্বর্ণ মুদ্রা। এবং 95খানা ব্রোঞ্জের ধাতুর মূর্তি পাওয়া গেছে, যেটা বিশ্ব রেকর্ড। এত মূর্তি একসঙ্গে খনন কার্য থেকে কোথাও পাওয়া যায়নি। এবং পাওয়া গেছে এখানে কিছু শিল পাওয়া গেছে, যেগুলো থেকে আরও কিছু নাম উদ্ধার হয়েছে। যেমন একটাতে লেখা আছে যজ্ঞপিণ্ডিকা বিহারিকা এবং মুঘলাইকা মহাবিহার। সেগুলো থেকে প্রমাণ করা হচ্ছে যে এখানে পরপর একের পর এক এখানে অনেকবার মহাবিহার গড়ে উঠেছে এবং সেগুলো অনেকবার ধ্বংসও হয়েছে। যে কারণে আমরা এখানটায় বারে বারে তৈরি করা এই নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই মহাবিহারটাকে দেখি, এটা হচ্ছে আমাদের গুপ্ত যুগের সময়কার একটা মহাবিহার। এবং পরবর্তীকালে এদিকে পাল যুগেও তৈরি হয়েছিল, সেটাও আমরা বাইরে দেখতে পাবো। আর গুপ্ত যুগের যে মহাবিহারটা ছিল, এই মহাবিহারের ডেকোরেশন ব্রিক অনেক ধরনের পাওয়া গেছে। যে ডেকোরেশন ব্রিক দিয়ে এই স্ট্রাকচারটা ডেকোরেশন করা হয়েছিল, প্রায় 54 ধরনের ইট পাওয়া গেছে। এছাড়া এই স্ট্যাকো মূর্তি দিয়ে পুরো এই বিহারের চারিপাশে আউটার ওয়ালে এই ডেকোরেশন করা হয়েছিল, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষ নয় অন্যান্য জায়গায় যে প্রাচীন বিহার আবিষ্কার হয়েছে তার মধ্যে এই নিদর্শন অন্য কোথাও পাওয়া যায়নি, যেটা আমাদের এইখানে পাওয়া গেছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এই মূর্তিগুলো এই যে মোটার দিয়ে তৈরি করা, এটা আমাদের এই বিহারের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা অন্য কোথাও নেই। আর এই বিহারের প্রবেশপথ পাওয়া গেছে উত্তর দিকে, এবং এটা হচ্ছে আমাদের গুপ্ত যুগের সময় তৈরি হয়েছিল এই বিহার। এবং এটার পরবর্তীকালে এটা যখন ধ্বংস হয়ে যায়, কোনো কারণে কী কারণে ধ্বংস হয়েছে সেটা জানা যায়নি, তবে এই বিহারটাকে বারে বারে রিপেয়ারিং করা হয়েছে। এবং পরবর্তীকালে পাল যুগে আর একটা নতুন করে বিহার তৈরি করা হয়েছিল, সেটা আমরা উপরে সেই দিকে দেখতে পাবো। এবং এই গুপ্ত যুগের যে বিহারটা ছিল, এর আর্কিটেক্ট এবং ডেকোরেশন এত উন্নতভাবে তৈরি করা হয়েছিল, যেটা বোঝা যাচ্ছে যে আমাদের এই তাম্রলিপ্ত যে প্রাচীন বন্দর ছিল এবং সুবর্ণরেখা নদী হয়ে এই ভারতবর্ষের বাইরের বিভিন্ন বণিক ব্যবসায়ী এবং জ্ঞানী পণ্ডিতরা আমাদের ভারতবর্ষে আসতেন। এবং যে কারণে ব্যবসা বাণিজ্য এখানে খুব রমরমা ছিল এবং বিশাল বড় একটা উন্নত শহর ছিল। এবং যে কারণে পণ্ডিত ব্যক্তি এবং বড় বড় ব্যবসায়ী ধনীরা আসতেন, এবং যার জন্য এই বিহারটাকে এত ডেকোরেশন এত উন্নত করা হয়েছিল, কারণ এখানে অনেক অর্থ এখানে দান করতো। আর এখানেই বিভিন্ন বহিঃশত্রুরা লুটপাট করেছে এবং এটাকে ধ্বংস করে দিয়েছে, এবং এটাকেই আমাদের বারে বারে এখানে রিপেয়ারিং করা হয়েছে। তো এইদিকে যেটা বলছেন, তাহলে সেখানটা তাহলে এইরকম বসার মতন জায়গা খোলা হয়নি। না না, এখনো তো অনেক উঁচুতে আছে, এখনো পুরোটা খুঁড়ে সম্পূর্ণ মানে শেষ করা হয়। এর নিচে আরো আছে। এবং এটা যখন শেষ হয়ে যাচ্ছে, এর তলায় আবার একটা স্ট্রাকচার বেরোচ্ছে নতুন করে, ওটা আলাদা। ওনার নামটা রেকর্ড হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে সুবর্ণরেখা নদী থেকে কাছাকাছি নাকি? কাছাকাছি সে সময় তো ছিল কাছে, ওই সময় ছিল। বর্তমান 5 কিলোমিটার দূরে চলে গেছে। ইনভেনশনের লেখাতে নাকি এই জায়গার নাম আছে। হিউয়েনসানের রিপোর্টে উল্লেখ রয়েছে যে মোগলমারির এই বিহারের রেফারেন্স আছে। হ্যাঁ। আচ্ছা,
কতগুলো আছে টোটাল? আসলে স্যার একটা আমরা দেবো কিন্তু একদম Thank you.